আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত। সঙ্গে তিনি আছেন যিনি থাকেন এই অনুষ্ঠানে বরাবর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিকই, আমাদের মনে তার নিত্য আসা যাওয়া। তবু ভাবতে ভালো লাগে এই অনুষ্ঠান তোমার আকাশ তোমার বাতাসের সূত্রে তার সঙ্গে আমার এবং আপনাদের একটি যোগাযোগ তৈরি হয়ে গিয়েছে। এইটুকু বলে আপনাদের জানিয়ে রাখি, ওই যে একটু আগে বললাম আজ আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে কিন্তু নিছকই অলংকারের অর্থে বলিনি। কথাটা এই অর্থে সত্যি যে আজ আমরা একটু ফিরে দেখব কিভাবে, কতটা নির্মম এবং অক্লান্তভাবে রচনার মধ্যে বারবার কাটাকুটি করতেন, একটা লেখা বারবার ফিরে লিখতেন তিনি। পরিসর ছোট কিন্তু বিষয়টি বিপুল, তাই বুঝতেই পারছেন সব কথা আলোচনা করা সম্ভব হবে না। আজ আমরা মূলত তার গান নিয়ে আলোচনা করব, আমাদের চেনা কিছু গান, কিন্তু কি ছিল তাদের প্রথম পাঠ, তারপর সংশোধনের মধ্যে দিয়ে কিভাবে আমাদের চেনা রূপে দেখা দিচ্ছে তারা। এই সূত্রে বলে নেওয়া ভালো, আজ আমাদের আলোচনার মূল অবলম্বন হবে বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী অমিত্রসূদন ভট্টাচার্যের প্রবন্ধ গানের পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবতেন তার একটা ছবি তো আছে অমিত রায়ের জবানিতে, সেটা একটু শুনে নেওয়া যাক। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য। অমিত বললে, কবিমাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য সভা ছেড়ে উঠে আসা। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তাঁর রচনা রেখা তাঁরই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গ রেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরন। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নুরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোণওয়ালা গথিক গির্জের ছাঁদে। ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। ঠিক তার উল্টো। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়। পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখা রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি। জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? সে কে? তবে শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলদার, বার্তা আনিয়াছি বিধাতা। মহাকালেশ্বর পাঠায়ছে দুর্লক্ষ অক্ষর। বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুর্হ উত্তর। এই কথা নিতান্তই পরিহাস হতেই পারে, কিন্তু একটা কথা ঠিক তো, যে কোনো লেখা লিখে তাকে বারংবার সংশোধন করে শিল্পরূপের চেহারা যাতে নিটোল হয়, তার জন্যে কবি সদা যত্নবান থেকেছেন। কিভাবে, সেটাই এখন আমরা ফিরে দেখব। কবি যে শুধু তাঁর পাণ্ডুলিপিরই পাঠক ছিলেন তা তো নয়। সংশোধিত পাণ্ডুলিপি প্রেস কপি করা হলো। যদি সেই প্রেস কপি নিজে না করে অন্য কেউ করে থাকেন, তো সে লেখা তিনি ছাপতে দেবার আগে আবারও পড়বেন এবং অপছন্দ অংশ কেটে আবার লিখবেন বা নতুন কিছু সংযোজন করবেন। তার প্রতিটি লেখাতেই প্রেসে পাঠাবার আগে এই বর্জন সংযোজনের ব্যাপারটা অবধারিত ছিল বলেই তাঁর লেখায় প্রেস কপি করারও নির্দিষ্ট পদ্ধতি ছিল। ফুলস্ক্যাপ কাগজে সাদা বা রুল যাই হোক, লম্বালম্বি ভাঁজ করা হতো দুদিক সমান রেখে। লিপিকর কাগজের ডান দিকের অংশে লিখতেন। রবীন্দ্রনাথ
কাগজের বাঁ দিকের অর্ধাংশে পরিমার্জন সংযোজনের কাজ চালাতেন। বহু পাণ্ডুলিপিতে দেখি এই বাঁ দিকের সাদা অংশ ভরে রয়েছে কবির হস্তাক্ষরে। কখনো বা পাতার পর পাতা কেটে বাদ দিয়েছেন। যথেষ্ট পরিণত বয়স পর্যন্ত নিজের বইয়ের প্রুফ নিজেই দেখেছেন। লেটারিং ঠিক আছে কিনা, ছাপার ভুল শুদ্ধ হয়েছে কিনা, টাইটেল পেজ যথাযথ হয়েছে কিনা, বইয়ের পৃষ্ঠা সংখ্যা নির্ভুল রইল কিনা, শুধু এইটুকু দেখাই রবীন্দ্রনাথের প্রুফ দেখাচ্ছিল না। তাই প্রুফ রিডিংয়ের সময় কবি নিজেকে শুধু প্রুফ রিডার রূপে সীমিত রাখতেন না, নিজের পাঠক ও সমালোচক সত্তাটিকে সজাগ রাখতেন সর্বদা। তাই কবির কাটা প্রুফের পাতার মধ্যেও তার সাহিত্যের অনেক বর্জন সংযোজনের ইতিহাস রচিত হয়ে গেছে। 1939 সালে রবীন্দ্র রচনাবলী প্রকাশকালে প্রথম খণ্ডের ভূমিকায় রবীন্দ্রনাথ লেখেন, ইতিহাস সবই মনে রাখতে চায়, কিন্তু সাহিত্য অনেক ভোলে। ছাপাখানা ঐতিহাসিকের সহায়। সাহিত্যের মধ্যে আছে বাছাই করার ধর্ম, ছাপাখানা তার প্রবল বাধা। কবির রচনা ক্ষেত্রকে তুলনা করা যেতে পারে নীহারিকার সঙ্গে। তার বিস্তীর্ণ ঝাপসা আলোর মাঝে মাঝে ফুটে উঠেছে সংহত ও সমাপ্ত সৃষ্টি, সেগুলি কাব্য। আমার রচনায় আমি তাদেরই স্বীকার করতে চাই। বাকি যত ক্ষীণ বাষ্পীয় ফাঁকগুলি যথার্থ সাহিত্যের সামিল নয়। ঐতিহাসিক, জ্যোতির্বিজ্ঞানী, বাষ্প, নক্ষত্র, ফাঁক কোনোটাকেই সে বাদ দিতে চায় না। আমার আয়ু এখন পরিণামের দিকে এসেছে। আমার মতে আমার শেষ কর্তব্য হচ্ছে যে লেখাগুলি মনে করি সাহিত্যের লক্ষ্যে এসে পৌঁছেছে তাদের রক্ষা করে বাকিগুলোকে বর্জন করা। কেননা রসসৃষ্টির সত্য পরিচয়ের সেই একমাত্র উপায় সব কিছুকে নির্বিচারে রাশীকৃত করলে সমগ্রকে চেনা যায় না। সাহিত্য রচয়িতা রূপে আমার চিত্তের যে একটি চেহারা আছে, সেইটিকে স্পষ্ট করে প্রকাশ করা যেতে পারলেই আমার সার্থকতা। অরণ্যকে চেনাতে গেলেই জঙ্গলকে সাফ করা চাই, কুঠারের দরকার। রবীন্দ্রনাথ তার গানের কোনো পাঠ নিশ্চিহ্ন করে দিয়েছেন তার উপরে চিত্রাঙ্কন করে। আবার কোথাও বা একটি বা দুটি মাত্র দাগ কেটে লিখিত পাঠটি বর্জন করেছেন। তার পাণ্ডুলিপিতে এই দুই রকমের কাটাকুটি প্রায় সর্বত্র লক্ষ্য করা যায়। মনে হয় রবীন্দ্রনাথ তার গান বা কবিতারও কোনো কোনো পাঠ নিজের চোখেরও সম্পূর্ণ আড়ালে সরিয়ে রাখতে চেয়েছিলেন। তাই কোনো একটি গান বা কবিতা রচনার পর সেটি পছন্দ না হলে এমনভাবে তিনি কাটতেন যাতে তার অস্তিত্বটি পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। কাটাকুটির ছবি আঁকা সাঙ্গ হলে রবীন্দ্রনাথ খাতার পাশের পাতায় বা পরের পাতায় আবার নতুন করে গান বা কবিতাটি লিখতে শুরু করেন। বর্জিত গান বা কবিতার উপরে যে ছবি তৈরি হলো তা অঙ্কন করতে তো কম সময় লাগার কথা নয়। এই সময়টুকু রবীন্দ্রনাথ যে শুধু ছবি এঁকেছেন তা মনে হয় না। মনে হয় এই সময় তিনি একদিকে কলম দিয়ে চিত্র অঙ্কন করেছেন, অপরদিকে তার মনটিকে বর্জিত গান বা কবিতা শুদ্ধতর করে তোলার চিন্তায় নিবদ্ধ রেখেছেন। তার ভাবনার ওই সামান্য সময়টুকু তিনি নিজেকে নিষ্ক্রিয় রাখতে পারতেন না। গানের আকাঙ্ক্ষিত শুদ্ধ রূপটি তার মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই সম্ভবত ছবির কাজ সাঙ্গ হয়। শুরু হয় বর্জিত গানের মার্জিত পাঠ রচনার নতুনতর সৃষ্টিপালা। স্বপ্নে আমার মনে হলো গানটি লেখার সময় কবির কিছুতেই তা মনঃপুত হচ্ছিল না। দু চার লাইন লেখেন, কেটে দেন, আবার কয়েকটি চরণ লেখেন, আবার বর্জন করেন, তারপর আবার লেখেন। প্রথমে কবি লিখেছিলেন, স্বপনে যেন মনে হলো কে ঘা দিলে আমার দ্বারে, জাগি নাই আমি জাগি নাই সে চলে গেল অন্ধকারে। এটুকু লিখে এ পাঠ কবির পছন্দ হয় না। অপছন্দ পাঠ কেটে দিয়ে নিচে আবার লিখতে শুরু করেন, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে, আমি জাগিলাম না জাগিলাম না তুমি মিলালে অন্ধকারে, অচেতন মন মাঝে ঘুমেরও গহনে বাজে। এটুকু লিখেও কবির পছন্দ হয় না। যতটা দ্বিতীয়বার লেখেন কেটে দেন, পরের পাতায় তৃতীয়বার লিখতে বসেন। এই তৃতীয় পাঠই শেষ পাঠ। এই পাঠ ও মুদ্রিত পাঠ একরূপ।
তৃতীয় পাঠের একটি চরণে প্রথমে কবি লেখেন, নদী বহিল উছল ধারে। এ লাইন লিখে উছল ধারে কেটে দেন এবং সেই স্থলে লেখেন বনের ওপারে। সংশোধিত পাঠটি হল নদী বহিল বনের ওপারে। একটি পাণ্ডুলিপিতে সে কোন পাগল যায় পথে তোর গানটির একটি স্বতন্ত্র পাঠ পাচ্ছি। প্রথমে গীতবেতানে মুদ্রিত পাঠ উদ্ধার করি, পরে পাণ্ডুলিপির স্বতন্ত্র পাঠ উদ্ধৃত করব। গীতবেতানের পাঠ, সে কোন পাগল যায় পথে তোর যায় চলে ওই একলা রাতে, তারে ডাকিস নে তোর আঙিনাতে। সুদূর দেশের বাণীও যে যায় বলে হায় কে তা বোঝে, কিশোর বাজায় এক তারাতে। কাল সকালে রইবে না তো বৃথাই কেন আসন পাত, বাঁধন ছেঁড়ার মহোৎসবে গান যে ওরে গাইতে হবে নবীন আলোর বন্দনাতে। পাণ্ডুলিপির ভিন্ন পাঠটি হল, সে কোন পাগল ভাঙল আগল যায় উদাসীন একলা রাতে, ডাকিস নে তোর আঙিনাতে। গান ফেরে তার গগন খুঁজে কোন বেদনায় কেই তা বুঝে, ঘুম ভাঙা তার এক তারাতে কোন বাণী কয় একলা রাতে। কাল সকালে রইবে না তো মিথ্যে তাহার আসন পাত, বাঁধন ছেড়ার মহোৎসবে উদ্গাথা ওর গাইতে হবে অদূর আলোর বন্দনাতে, সিন্ধু পুলিন জাগায় রাতে। পাণ্ডুলিপিতে এই গানের রচনাকাল আছে 8ই সেপ্টেম্বর 1926, বলটিক। এই গানের মুদ্রিত পাঠটি এই খাতায় অপরের কৃত কপি, অর্থাৎ কপির পাঠ ও গীতবেতানের পাঠ এক। পরে কপির পাঠ সংশোধন করে শেষে নতুন পাতায় কবি সে কোন পাগল ভাঙল আগল যায় উদাসীন একলা রাতে গানটি সম্পূর্ণ লেখেন। মনে হয় রবীন্দ্রনাথ গানের প্রথম পাঠ 8ই সেপ্টেম্বর 1926 লেখার বেশ কিছুকাল পরে সংশোধিত পাঠ লিখেছিলেন। এই সংশোধন অন্তত বছর দেড়েকের আগে নিশ্চয়ই হয়নি, তার কারণ যে খাতায় রবীন্দ্রনাথ সংশোধন কর্ম করেছেন সেটি 1928 সালের একটি ডায়েরি। এই খাতার আর এক পাতায় রয় যে কাঙাল শূন্য হাতে দিনের শেষে গানটি লেখা। গানের তারিখ 10ই সেপ্টেম্বর 1926, হামবুর্গ। এটিও বর্তমান পাণ্ডুলিপিতে অপরের কৃত কপি। এই কপির উপর রবীন্দ্রনাথ সংশোধনের কাজ করেন। পরিণতিতে গানটি দাঁড়ায় নিম্নরূপ: নিঃস্ব যে রয় শূন্য পাত্রে দিনের শেষে, সেই দেখা দেয় নিশীথ রাতের রাজার বেশে। দিবসে যাহা মলিন বসন মৌন দেখি, আধার আসনের চক্ষুতে তার দীপ্তি একি। পুষ্প মুকুট কে পরায় দেয় তাহার কেশে, দিনে তার কাজে সুর বাজে না যে তাই তো হেলা। ঝংকারি উঠে বিনার তন্ত্র রাতের বেলা, অতন্দ্র সেই অন্ধকারের বিপুল গানে। মন্দ্রিয়া উঠে ক্ষুব্ধ আকাশ কি আহ্বানে, তারার আলোয় দিগন্ত রয় নির্নিমেষে। কবি কর্তৃক সংশোধিত এই পাঠ কিন্তু মুদ্রিত হয়নি। খাতায় যেটি প্রথমে কপি করা হয়েছিল সেই গানের পাঠ আর গীতবিতানের পাঠ এক রূপ। কবি কর্তৃক সংশোধিত পাঠটি আমরা উদ্ধৃত করেছি। এবার গীতবিতানের পাঠের সঙ্গে মিলিয়ে দেখলেই বোঝা যাবে রবীন্দ্রনাথ কোথায় কিভাবে কতখানি পরিবর্তন করেছেন। রয় যে কাঙাল শূন্য হাতে গানের গীতবিতানের পাঠ, রয় যে কাঙাল শূন্য হাতে দিনের শেষে, দেয় সে দেখা নিশীথ রাতে স্বপন বেশে। আলোয় যারে মলিন মুখে মৌন দেখি, আধার হলে আঁখিতে তার দীপ্তি একি। বরণমালা কে যে দোলায় তাহার কেশে, দিনের বিনায় যে ক্ষীণ তারে ছিল হেলা। ঝংকারিয়া ওঠে যে তাই রাতের বেলা, তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে। মন্দ্রি ওঠে সারা আকাশ কি আহ্বানে, তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে। এর আগের দুটি গানের ক্ষেত্রে দেখেছি অপরের কৃত কপির পাঠ ও গীতবিতানের পাঠ এক, এবং সেই কপির উপরে রবীন্দ্রনাথ স্বহস্তে যে সংশোধন কর্ম করেন সেই সংশোধিত পাঠ অমুদ্রিত। ওই একই খাতায় এবার দেখব অপরের কৃত কপির পাঠ ও গীতবিতানের পাঠ এক নয়, ভিন্ন। রবীন্দ্রনাথ কর্তৃক সংশোধিত পাঠই গীতবিতানে গৃহীত। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
গানটি প্রথমে লেখা হয়েছিল এইভাবে: আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দিক বিদিকে ছড়ায় আমায় কোন বাতাসে, মন মেশে মোর শ্যামল বনের মনের সাথে, ফুল ফোটানোর নিবিড় নেশায় পরাণ মাতে, কচি পাতার ব্যাকুলতা রক্তে আমার কয়ে যে কথা, স্বপ্ন আমার মেঘের লীলায় শূন্যে ভাসে। গান রচনার তারিখ দেওয়া আছে নুনবার্গ, সেপ্টেম্বর 19, 1926। 1928 ডায়েরিতে ফেব্রুয়ারি মাসের পাতায় গানটি কপি করা হয়েছে। অতঃপর রবীন্দ্রনাথ সহস্তে সংশোধন করে গানটির রূপ বদল করেন। গানের প্রথম 4 চরণে কোনো সংশোধন হয়নি। পঞ্চম চরণ থেকে অনেক রূপান্তর ঘটে। রবীন্দ্রনাথের সংশোধনের পর পঞ্চম চরণ থেকে শেষ পর্যন্ত গানটি কিভাবে বদলে গেছে তা উল্লেখ করা হলো। গানের সুরে আমার মুক্তি শূন্যে ভাসে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের অগ্নিজ্বালা, জীবন যেন দিই আহুতি মুক্তি আসে। এই সংশোধিত পাঠ ও মুদ্রিত গীতবিতানের পাঠ প্রায় একরূপ, কেবল 2 স্থলে সামান্য প্রভেদ আছে। এক পাণ্ডুলিপির পাঠ গানের সুরে আমার মুক্তি শূন্যে ভাসে, 2 পাণ্ডুলিপির পাঠ আত্মহোমের অগ্নি জ্বালা, মুদ্রিত পাঠ আত্মহোমের বহ্নি জ্বালা। 1928 সালের ডায়েরির মে মাসের পাতায় কবি লিখলেন, দিয়ে গেনু বসন্তের এই গানখানি। গানের রচনাকাল 30 মাঘ 1334। পাণ্ডুলিপিতে গানের 2য় থেকে 7ম চরণ, মোট 6 চরণ কবি কেটে দেন এবং সেই অংশের সংশোধিত পাঠ গানের নিচে আলাদা করে লেখেন। আমরা এখন দেখছি কেটে দেওয়া অংশের মধ্যে যে পাঠ ছিল সেই পাঠই গীতবিতানে গৃহীত হয়েছে। মনে হয় সংশোধিত পাঠটি রবীন্দ্রনাথের পরে মনোপুত না হয় বর্জন করেন। পাণ্ডুলিপিতে কাটা ছিল, বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে জানি, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আঁখি তব ছলো ছলো এই বহুমানি, চাহিনা রহিতে বসে ফুরাইল বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা। রবীন্দ্রনাথকৃত এই অংশের সংশোধিত পাঠ, বরষ ফুরাবে গান ফুরাবে না জানি, আমি না রহিব যবে তখনও মিলন হবে, তোমার আমার সুরে হবে কানাকানি, হেথায় রবনা বসে ফুরাইলে বেলা, রেখে যাব স্বপ্নরূপে শেষ করা খেলা। পূর্বেই বলেছি যে এই সংশোধিত পাঠ পরে কবি বর্জন করে বর্জিত পাঠটি গ্রহণ করে নেন। গানের শেষ চরণ নবপথিকের গানে নূতনের বাণী, এই পাঠই গীতবিতানে গৃহীত। এই চরণের একটা বিকল্প পাঠও কবি তার গানের শেষে লিখে রেখেছিলেন, আমার পুরানো গানে নূতনের বাণী। ঝরা পাতা গো আমি তোমারই দলে গানটির 2টি পাঠ পাই ডায়েরির 141 এবং 144 পাতায়। ডায়েরিতে 2টি পাঠই তার স্বহস্ত লিখিত এবং 2টি পাঠই তিনি আগাগোড়া কেটে দেন। পরে প্রথম কাটা পাঠটি গীতবিতানে গ্রহণ করেন। মনে হয় প্রথমবার লিখে কেটে দিয়ে দ্বিতীয়বার লেখেন, তুলনায় দ্বিতীয় পাঠ অপেক্ষা প্রথম পাঠ বেশি পছন্দ হওয়ায় দ্বিতীয় পাঠ কেটে দিয়ে প্রথম পাঠটি চয়ন করেন। দ্বিতীয় যে পাঠ রবীন্দ্রনাথ বর্জন করেছেন তার পাণ্ডুলিপি থেকে সেটি উদ্ধৃত করি। আজি বসন্ত রাতি ওগো ঝরা পাতা আমি যে তোমার সাথী, তুমি ফাল্গুনে সোনার বরণে সাজি, দক্ষিণ বায়ে উধাও হয়েছ আজি, তেমনি আমার চঞ্চল উত্তরী, আগুনের রঙে দিও রঞ্জিত করি, একদা এসে শুভ্র আলোর ভোরে, আজ চলে যাব সন্ধ্যা মেঘের বাসন্তী রং পরে। আজ শ্রাবণের আমন্ত্রণে গানটির খসড়া পাঠ পাই একটি পাণ্ডুলিপিতে। পাণ্ডুলিপিতে গানটি কিছু বর্জিত চরণ সহ আগাগোড়া যে পাঠ লেখা হয়েছিল তা উদ্ধৃত করছি। আজ শ্রাবণের নিমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে,
যায় ফিরে যায় মাটির বুকে, যাই চলে যায় মুক্তি সুখে, ইটের শিকল দি ফেলে দি টুটে। আজ ধরণী আপন হাতে অন্ন বিলান আমার পাতে, ফল দিয়েছেন সাজিয়ে পত্রপুটে। শ্রাবণ বাণীর ইঙ্গিত পাই মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে। ছয় ঋতুধায় আকাশ তলায়, তার চলায় আমার চলায়, ভেদ যা ছিল সব গেল আজ ছুটে। পূব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে, কাল হারা কোন কালের পানে ছুটে। ধরিত্রী তাঁর অঙ্গনেতে, নাচের তানে উঠেন মেতে, চঞ্চলতার অঞ্চল যায় লুটে। প্রথম যুগের বাণী শুনি মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে। এর মধ্যে পাণ্ডুলিপিতে প্রথম 3 চরণ এবং 12 থেকে 14 চরণ কাটা। গানটির মুদ্রিত পাঠের সঙ্গে পাণ্ডুলিপির পাঠ তুলনা করলে দেখি কাটা পাঠের কোনো কোনো অংশ যেমন মুদ্রিত পাঠে এসেছে, তেমনি কাটা নয় এমন পাঠেরও অনেক অংশ মুদ্রিত পাঠে পরিত্যক্ত হয়েছে। খসড়া পাঠের কতটা গীতবেদনে গৃহীত হয়েছে আর কতটা হয়নি তা গীতবেদনের পাঠটি এখানে উদ্ধৃত করলেই বোঝা যাবে। আজ শ্রাবণের আমন্ত্রণে, দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। ধরিত্রী তাঁর অঙ্গনেতে, নাচের তালে ওঠেন মেতে, চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে। প্রথম যুগের বচন শুনি মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে। পূব হাওয়া ধায় আকাশ তলে, তার সাথে মোর ভাবনা চলে, কাল হারা কোন কালের পানে ছুটে। একটি পাণ্ডুলিপিতে কিছু বলবো বলে এসেছিলেন গানটির খসড়া পাঠ ও সংশোধিত পাঠ, এই 2 পাঠ 2 স্বতন্ত্র পৃষ্ঠায় পাচ্ছি। কাটা পাঠ এরকম: কিছু বলবো বলে এসেছিনু, চেয়ে রইনু কিছু না বলে। এক মনে মালা গাঁথিতেছিলে, জুঁই কুঁড়ি নিয়ে কোলে। ছেঁড়া মেঘ হতে বাহিরিয়া এসে, পড়েছিল আলো তব কালো কেশে। বাদল শেষের মৃদু হাওয়াটিতে, অলোক তোমার দোলে। গানটি লিখে লম্বা কয়েকটি লাইন টেনে কেটে দেন এবং পরের পাতাতেই লেখেন, কিছু বলবো বলে এসেছিলাম, রইনু তাকিয়ে না বলে। দেখিলাম খোলা বাতায়নে, মালা গাঁথো আপন মনে। গাও গুন গুন গুঞ্জরিয়া, কুঁড়ি নিয়ে কোলে। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিখে। মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে। বাদল শেষের মৃদুল হাওয়ায় অলোক দোলে। মুদ্রিত পাঠের সঙ্গে এই পাঠের সামান্য 2-1 স্থলে প্রভেদ আছে। তুমি কোন ভাঙনের পথে এলে গানটি পাণ্ডুলিপিতে পাই। গানের এক অংশে রবীন্দ্রনাথ প্রথমে লিখেছিলেন, আমি রাখবো গেঁথে তারে মোর বক্ষের বেদনা হারে। রক্তমণির মালায় দুলিবে সে, দুলিবে গোপন বেদনাতে। এই 4 চরণের শেষ 3 চরণ কেটে কুটে শেষ পর্যন্ত কবি যে পাঠটি লেখেন সেটি শেষ পাঠ, অর্থাৎ পাণ্ডুলিপির ওই সংশোধিত পাঠ ও মুদ্রিত পাঠ এক। শেষ 3 চরণের স্থলে কবি লেখেন, রক্তমণির হারে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে। এই গানের অন্য অংশ পাণ্ডুলিপি ও গীতবিতানে একরূপ। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে গানটি পাণ্ডুলিপিতে কিভাবে ধীরে ধীরে বিবর্তিত হয়েছিল তার ইতিহাস বলি। প্রথমে কবি লিখলেন, বাতাসের চলার পথে যে মুকুল পড়ে ঝরে, তা নিয়ে তোমার লাগি রেখেছি ডালি ভরে। এর উপর সামান্য 2-1টি শব্দ কাটাকুটি করে সবটা কেটে দেন, তারপর নিচে আবার নতুন করে লেখেন। এখানে দেখি চরণের পর চরণ কেটে কিভাবে গানের এক রূপ থেকে আর এক রূপ নির্মিত হচ্ছে। অনেক কাটাকুটির পর গানের পাঠ নিম্নরূপ: উদাস হাওয়ার পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে এনেছি লহ করুণ করে। যখন যাব চলে ফুটবে তোমার কোলে, মালা গাঁথার আঙুল যেন আমায় স্মরণ করে। কানাকানির কথাগুলি জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। পরের পাতায় নতুন করে কবি আবার গানটি লিখলেন, এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে,
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। যখন যাব চলে, ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। বউ কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে। দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে, তোমার অলস দ্বীপ্রহরে। এই পাঠের দ্বাদশ চরণে প্রথমে কবি লিখতে চেয়েছিলেন অকারণে ডাক দিয়ে হয় সারা, পরে অকারণের স্থলে বিফল ব্যথায় লেখেন। চতুর্দশ চরণে প্রথমে লেখেন আমাদের কানাকানি কথা, পরে আমাদের কেটে দুজনের লেখেন। 15 চরণে প্রথমে লেখেন দুজনের মিলন ব্যাকুলতা, পরে ব্যাকুলতার স্থলে বিহ্বলতা সংযোজিত। 18 চরণে প্রথমে লেখেন এসব আভাস পড়ুক গাঁথা, এটুকু লিখে কেটে দিয়ে কবি ছত্রটির মাথায় লেখেন এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা। এই গানের কাব্যরূপ পায় সানাই গ্রন্থে। গানের আদি পাঠের সঙ্গে তার কিছু মিল খুঁজে পাওয়া যায়। গানের আদি পাঠের তুলনায় কবিতাটি কিন্তু দীর্ঘ। আমি যে গান গাই গানটি রবীন্দ্রনাথ প্রথমে নিম্ন রূপ লেখেন। আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশ্যে, জাগে আমার মনে অকারণে চঞ্চল হাওয়া, সিন্ধু পারের পাখির মতো গান বেড়ায় ভেসে কার উদ্দেশ্যে। তোমার মুখের পানে চেয়ে দেখি তুমিই সে কি, আমার অতীতকালের স্বপ্ন এলে নতুন কালের বেশে। কভু জাগে মনে আজও আসেনি যে এ জীবনে, সে মোর গানের খেয়া মাগে আমার তীরে এসে। পরে এই অংশের উপর সংশোধন করে কবি নিম্নরূপ পাঠ প্রস্তুত করেন। আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশ্যে, যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়া, প্রবাসী পাখি যেন যায় সুর যায় ভেসে কার উদ্দেশ্যে। ওই মুখপানে চেয়ে দেখি তুমি সে কি, অতীতকালের স্বপ্ন এলে নতুন কালের বেশে। কভু জাগে মনে আজও আসেনি যে এ জীবনে, গানের খেয়াসে মাগে আমার তীরে এসে। আমরা অনুষ্ঠানের মধ্যপর্বে আছি। অনুষ্ঠান তো চলবেই, মাঝখানে একটু ফাঁক পেয়ে আপনাদের জানিয়ে রাখি যে তোমার আকাশ তোমার বাতাস নিয়ে এতগুলো দিন কাটানোর পরে আজ মনে হচ্ছে আপনাদের আর একবার জানাই, এই অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের প্রতিক্রিয়া জানতে ইচ্ছে করছে। কেমন লাগছে আপনাদের? আরও কি চান আপনারা? কোথায় আপনাদের ভালো লাগা, কোথায় হয়তো বা আক্ষেপ, এসবই আপনারা যদি জানান আমার ভালো লাগবে। একটি পাণ্ডুলিপিতে হে সখা বারতা পেয়েছি মনে মনে গানটি পায়। পাণ্ডুলিপিতে কাটাকুটির মধ্যে থেকে আদি পাঠ যতটা উদ্ধার করা সম্ভব তা করা গেল। জানি মনে এই সুধাময় পরশনে, এসেছে বসন্ত রাজন দক্ষিণ সমীরণে। কেন দেখা নাহি দাও মোরে, কেন বাঁধো অদৃশ্য ডোরে, দেখা দাও দুনয়ন ভরে মম নিকুঞ্জ বনে। দেখা দাও চম্পক রঙ্গনে, দেখা দাও কিংসুকে কাঞ্চনে, কেন বাঁশরীর সুরে সুরে ভুলাইয়া যে যাও দূরে, যৌবন উৎসবে দেখা দাও নয়নের আমন্ত্রণে। কাটাকুটির পর নিম্নরূপ পাঠ দাঁড়ায় বারতা পেয়েছি মনে মনে মঞ্জুল পরশনে, এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। কেন বঞ্চনা করো মোরে, কেন বাঁধো অদৃশ্য ডোরে, দেখা দাও দেহ মনোভরে মম নিকুঞ্জ বনে। দেখা দাও চম্পকের অঙ্গনে, দেখা দাও কিংসুকে কাঞ্চনে, কেন বাঁশরীর সুরে সুরে ভুলায় লয়ে যাও দূরে, যৌবন উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে। শ্রাবণের ও গগনের গায়ে গানটি পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথ প্রথমে লিখতে শুরু করেছিলেন এইভাবে। যেমন মেঘের গায়ে বিজুলি চমকি যায়, অন্ধকার শিহরিয়া উঠে তেমনি তোমার বাণী। প্রথম 3 লাইন লিখে পছন্দ না হয় কবি লাইনের উপর সংশোধনের কাজ শুরু করেন।
সংশোধনের ফলে প্রথম 3 লাইন বদলে দাঁড়ায় শ্রাবণেরও গগনেরও গায়, বিদ্যুৎ চমকিয়া যায়, ক্ষণে ক্ষণে সর্বরি শিহরিয়া উঠে হায়। এইভাবে প্রথম সংশোধনের পর কবি সব গানটা লিখে ফেলেন। পাণ্ডুলিপিতে শেষ পর্যন্ত যে পাঠ পাওয়া গেল গীতবিতানে সেই পাঠ গৃহীত। গানের প্রথম চরণ শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে। গানের প্রথমাংশের পাণ্ডুলিপি পাঠ ও মুদ্রিত পাঠ একরূপ। এরপরে পাণ্ডুলিপিতে কিছু সংশোধন ও কাটা পাঠ পাই। পাণ্ডুলিপিতে প্রথমে কবি লেখেন পশ্চিম আকাশে ওই দেখা যায়, পরে আকাশের স্থলে গগনে করেন। অপর একটি চরণে কবি প্রথমে লেখেন দূরে তমালো বনে শুনি শেষ কে কা। সংশোধিত পাঠ তমালো অরণ্যে ওই শুনি শেষ কে কা। এরপর পাণ্ডুলিপিতে 3-4 লাইন লেখা ও কাটা। কাটা পাঠের মধ্যেও কাটা পাঠ আছে। প্রথমে নিম্নোদ্ধৃত 3 লাইন লিখে কবি কেটে দেন নীরব চরণে এলো কে যে অভিসারিকার বেশে, সন্ধ্যা প্রদীপ উঠে জ্বলে। উদ্ধৃত 3 চরণের প্রথম চরণ কেটে লেখেন দ্বার খুলে গেল কে যে। দ্বিতীয় চরণের সংশোধনের ফলে হলো অভিসারিকা সেজে। তৃতীয় চরণের সংশোধিত পাঠ উঠিল সন্ধ্যা প্রদীপ জ্বলে। অতঃপর কবি এই 4টি চরণ একসঙ্গে কেটে দেন। এরপর নিচে লেখেন দূরের অভিসারিকা বুঝি, গেল কোন অজানারে খুঁজি, আঙিনার দ্বার খোলে। সংশোধিত পাঠ আমার অভিসারিকা বুঝি, বাহিরিল অজানারে খুঁজি, আমার আঙিনার দ্বার খোলে। শেষ চরণের আমার কেটে লেখেন শেষবার মোর, অর্থাৎ শেষ চরণের সম্পূর্ণ পাঠ দাঁড়ালো শেষবার মোর আঙিনার দ্বার খোলে। সংশোধিত এই পাঠই গানের চূড়ান্ত পাঠ। এই পাঠই গীতবিতানে মুদ্রিত।